নমস্কার, সবাইকে স্বাগত। আজকে আমি শুরু করছি আধুনিক ইউরোপের পটভূমি দিয়ে, যা শুরু হয়েছে ফরাসি বিপ্লব থেকে। ফরাসি বিপ্লব ঘটেছিল 1789 খ্রিস্টাব্দে। পৃথিবীর ইতিহাসে যত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সম্ভবত ফরাসি বিপ্লব ছিল সব থেকে বেশি আকর্ষণীয় এবং স্মরণীয় অধ্যায়। ফরাসি বিপ্লব থেকে আমরা ইউরোপের ইতিহাসে জন্মক্ষণ বা সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করি। বলা হয় ফরাসি বিপ্লব জন্ম দিয়েছিল আধুনিকতার। ফরাসি বিপ্লব মানুষের মধ্যে নতুন চিন্তা চেতনা এনে দিয়েছিল। স্বৈরাচারী রাজতন্ত্র, অভিজাততন্ত্র, দৈব অধিকারের পরিবর্তে এসেছিল উদারনীতি, গণতন্ত্র, গণসার্বভৌমত্ব, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র প্রভৃতি নতুন নতুন আদর্শ। এই আদর্শগুলোকেই আমরা বলে থাকি আধুনিকতার মাপকাঠি। সেই হিসেবেই আমরা ফরাসি বিপ্লবকে আধুনিক ইউরোপের সূচনা হিসেবে গণ্য করে থাকি। 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে বিপ্লব হয়েছিল। এই বিপ্লবটাকেই আমরা বলি ফরাসি বিপ্লব। যে কোনো ছোটখাটো ঘটনাকে আমরা বিপ্লব আখ্যা দিই না। বিপ্লব বলতে বুঝি সেই সমস্ত ঘটনা যা দীর্ঘদিন ধরে চলে আসছে এমন একটা ব্যবস্থাকে আকস্মিক দ্রুত লয়ে আমূল পরিবর্তন ঘটায়। সেই ঘটনাটাকেই আমরা কিন্তু বিপ্লব আখ্যা দিই। ফরাসি বিপ্লব ছিল সামন্ততন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্র, যাজক শ্রেণীর অনাচার, সামাজিক অসাম্যের বিরুদ্ধে জনগণের অসন্তোষ। এই বিপ্লব পুরাতনতন্ত্রের অবসান ঘটিয়েছিল। শুধুমাত্র এই বিপ্লবের সীমানা ফ্রান্সের ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর সীমানা ছড়িয়ে পড়েছিল ইউরোপের বিভিন্ন অঞ্চল, এছাড়া বিশ্বের অন্যান্য দেশেও এর প্রভাব পড়েছিল। প্রথমেই আমাদের প্রশ্ন আসে, এই বিপ্লব হয়েছিল কেন? আমরা ফরাসি বিপ্লবের কারণ আলোচনা প্রসঙ্গে এবার ঢুকছি। আমরা জানি যে কোনো একটা বিপ্লব, যে কোনো একটা যুদ্ধ, যে কোনো ঘটনা, বিদ্রোহ, এগুলো করতে গেলে আমাদের দুটো জিনিস লাগে। দেখা যাবে যখন কোনো জায়গায়, ধরা যাক একটা আগুন জ্বলছে, আমি একটা জায়গার মধ্যে কোনো কিছুতে আগুন ধরাতে চাইছি। তো আগুন ধরাতে গেলে আমাকে কিছু দাহ্য পদার্থ রাখতে হবে। কিন্তু শুধুমাত্র দাহ্য পদার্থ রেখে দিলাম তাহলে কিন্তু আগুন লাগবে না। আগুন তখনই লাগবে যখন দাহ্য পদার্থের মধ্যে আগুনের সংযোগ ঘটানো হয়। ঠিক একইভাবেই প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা বিদ্রোহেরও সেম ক্যাটাগরি থাকে। সেটা কি? প্রথমেই দাহ্য পদার্থ, অর্থাৎ যেখানে আগুন আমি ধরাবো সেই দাহ্য পদার্থগুলোকে সঞ্চিত রাখতে হয়। তারপর সেখানে দেশলাই কাঠি হোক বা যে কোনো কিছুই হোক, আগুন সংযোগ করতে হয়, তবেই কিন্তু সেখানে আগুন জ্বলে। এইভাবে যে কোনো বিদ্রোহ বা যে কোনো যুদ্ধ, এক্ষেত্রেও কিন্তু একই হয়। প্রেক্ষাপট সাজিয়ে নিতে হয়। প্রেক্ষাপট সাজানো থাকে, যে কোনো কারণেই সেই প্রেক্ষাপটগুলো রচিত হয়। সেখানে একটি প্রত্যক্ষ ঘটনা দেশলাই কাঠি হিসেবে ব্যবহার হয়, যা ওই প্রেক্ষাপট অর্থাৎ দাহ্য পদার্থকে একদম বিস্ফোরণে পরিণত করে।
ঠিক একইভাবেই ফরাসি বিপ্লবের কারণ জানতে গেলে আমাদের একটু পিছনে ব্যাকগ্রাউন্ডকে দেখতে হয়। আমরা জানি যে ফরাসি বিপ্লব আরম্ভ হয়েছিল, সূচনা পর্বকে আমরা ভাবতে পারি যে জাতীয় সভার যখন আহ্বান করা হলো তখন থেকে বিপ্লবের সূচনা হলো। কিন্তু জাতীয় সভা কি, কেন বন্ধ হলো, কিভাবে মানুষের মধ্যে ক্ষোভ হলো, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সাজানো হয়েছিল, এটা জানতে গেলে আমাদের কিন্তু ফরাসি বিপ্লবের কারণ জানতে হয়। মোটামুটি ভাবে আমরা ফরাসি বিপ্লবের কারণকে 4টে ভাগে ভাগ করি। অর্থাৎ আমি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডের কারণগুলোকে বলছি, কারণগুলোকে আমি 4টে ভাগে ভাগ করে বলছি। প্রথম কারণ হচ্ছে অর্থনৈতিক, দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক, তৃতীয় সামাজিক এবং চতুর্থ হচ্ছে দার্শনিক। এই 4টে কারণের সঙ্গে প্রত্যক্ষ কারণ অর্থাৎ যা সরাসরি বিপ্লবের সূচনা করবে তার যোগাযোগ হয়েছিল। প্রথমে আমরা এই সময়কার ফ্রান্সকে একটু দেখি। এই সময় ফ্রান্সের রাজা ছিলেন বুর্ব বংশীয় রাজা ষোড়শ লুই। ষোড়শ লুই ইনি এদের সঙ্গে আমরা আরো পিছনে জানি যে এনার দাদু ছিলেন চতুর্দশ লুই, চতুর্দশ লুইয়ের ছেলে ছিলেন পঞ্চদশ লুই, পঞ্চদশ লুইয়ের ছেলে হচ্ছেন ষোড়শ লুই। ফরাসি বিপ্লব হবে এই ষোড়শ লুইয়ের সময়কালে। চতুর্দশ লুই ছিলেন একজন শক্তিশালী রাজা, ভীষণ শক্তিশালী এবং স্বৈরাচারী রাজা। তিনি সমগ্র ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্র স্থাপন করেছিলেন। তার সময়ে রাজতন্ত্র প্রচন্ড একটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল, কিন্তু তারপরে তার পুত্র ছিলেন পঞ্চদশ লুই। তিনি কিন্তু চতুর্দশ লুইয়ের মতো অত যোগ্যতা সম্পন্ন ছিলেন না। তিনি ছিলেন অযোগ্য একজন সম্রাট, যিনি কবি ছিলেন। তিনি এবার বলতেন আবার আমার পরে আসবে প্লাবন, অর্থাৎ জানতে পারি যে তিনি একটু তত্ত্বজ্ঞানী। তিনি জানতেন প্লাবন আমার পরে আসবে, কিন্তু প্লাবনকে আটকাবার, বাঁধ দেওয়ার কোনো চেষ্টা তিনি করেননি। এরপর যিনি আসছেন তিনি হচ্ছেন ষোড়শ লুই, অর্থাৎ যার সময়কালে প্লাবন চলে এলো, অর্থাৎ বিপ্লব এলো। ইনি কিভাবে বিপ্লবের পটভূমি রচনা করলেন, এটাই হচ্ছে রাজনৈতিক কারণ। যখন আমরা কারণকে রাজার দিক থেকে দেখব সেটাকে আমরা বলি রাজনৈতিক কারণ। অষ্টাদশ শতাব্দীতে ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সে রাজতন্ত্র ছিল। এই বুর্ব রাজারা ছিলেন স্বৈরাচারী, ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী, অর্থাৎ তারা মনে করতেন যে ঈশ্বর ছাড়া রাজারা কারো কাছে জবাবদিহি করবেন না। এই সময়ে পূর্ববংশীয় রাজারা বংশানুক্রমিকভাবেই শাসন কার্য পরিচালনা করতেন। কোনো রকম জনপ্রতিনিধিমূলক সংস্থা ছিল না, যদিও একটা স্টেটাস জেনারেল নামক একটি প্রতিনিধি সভা ছিল, কিন্তু এই স্টেটাস জেনারেলের অধিবেশন 1614 খ্রিস্টাব্দে চতুর্দশ লুই বন্ধ করে দিয়েছিলেন। ফলে পূর্ব রাজারা ছিলেন নিজেরাই শাসক, নিজেরাই বিচারক, নিজেরাই আইন প্রণেতা। এই পূর্ব রাজারা ফ্রান্সে প্রতিষ্ঠা করেছিল চরম স্বৈরাচারী শাসনের। তাদের ক্ষমতার উৎস ছিল শুধুমাত্র রাজারা। দুটো আইন মাধ্যমে রাজারা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতেন। একটা ছিল লেতা দ্য ক্র্যাস। এই আইনের মাধ্যমে
রাজা বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে কারারুদ্ধ করতে পারতেন। আবার যে কেউ হয়তো ভয়ঙ্কর দোষ করেছে, যে দোষের জন্য, যে সামান্য দোষের জন্য হয়তো কারো প্রাণদণ্ড ঘটতো, কিন্তু রাজা যদি মনে করতো যে কে আমি প্রাণদণ্ড দেব না, তো তাকে মুক্তি দিতে পারতো। মুক্তি পেত যে আইনটাই, তার নাম ছিল লেট অফ দ্য গ্রাস। চতুর্দশ লুই উত্তরাধিকারী পঞ্চদশ লুই, আমি আগেই বললাম, এবং এই পঞ্চদশ লুই ছিলেন নারী সুরায় আসক্ত। তিনি প্রশাসনিক ব্যবস্থায় খুবই দুর্বলতা প্রদর্শন করেছিলেন, তার ফলে সমস্ত সুযোগ নিয়ে নিয়েছিল অভিজাতরা। তিনি প্রশাসনকে ভালোভাবে সাজাননি। চতুর্দশ লুই যে শক্ত ভিতের উপর শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, সেই ভিতটাকে ইনি নড়বড়ে করে দিয়েছিলেন। ফলে এই ভিতের উপরেই, নড়বড়ে ভিতের উপর বসেছিলেন ষোড়শ লুই। ইনিও শাসক হিসেবে ব্যর্থ। জনগণের উন্নতি করার কোনো চেষ্টা তিনি করেননি। প্রশাসন ছিল দুর্নীতিগ্রস্ত, অভিজাত শ্রেণীদের অত্যাচারে জনগণ বীতশ্রদ্ধ। এর সঙ্গে যুক্ত হয়েছিল আর্থিক অনটন। আমরা অর্থনৈতিক কারণেই সেটা আলোচনা করব। তো যখন আর্থিক অনটন ঘটছে, তখন কিন্তু এই রাজারা তাদের অর্থ ব্যবস্থাকে ঠিকভাবে পরিচালনা করেননি। রাজপরিবার ছিল বিলাস ব্যসন এবং উচ্ছৃঙ্খলতা পরায়ণ। এই সময় রাজারা ব্যক্তিগতভাবে প্রচুর খরচ করতেন। বিচার ব্যবস্থা ছিল প্রহসনের নামান্তর। এছাড়াও দেশের অবস্থা বিভিন্নভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। আয় ব্যয়ের মধ্যে কোনোভাবেই সামঞ্জস্য রাখতে পারছিল না। ফরাসি সমাজ ব্যবস্থায় যাদের কর দেওয়ার ক্ষমতা ছিল তারা কর দিত না, যাদের ক্ষমতা ছিল না তাদেরই করের প্রত্যক্ষ বোঝাটা বহন করতে হতো। বুর্বরাজারা একটু যদি চেষ্টা করতেন তাহলে এই অসাম্যকে দূর করতে পারতেন, কিন্তু এই ব্যাপারে সেইভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ষোড়শ লুই যদি বা একটু উদ্যোগ নিয়েছিলেন, সংস্কার করার চেষ্টা করেছিলেন, কিন্তু যখনই তিনি অভিজাত এবং যাজক শ্রেণীর প্রতিরোধের মুখোমুখি হয়েছেন, তখনই কিন্তু তিনি সেই সংস্কারকে বাতিল করে দিয়েছেন। অর্থাৎ রাজার মেরুদণ্ডটা সোজা ছিল না। বারবার আর্থিক অনটনের জন্য তিনি অর্থমন্ত্রী নিয়োগ করছিলেন, অর্থমন্ত্রী নিয়োগ করছিলেন, এবং সেই অর্থমন্ত্রীদের যখন কোনো সংস্কার করানো হচ্ছিল, অভিজাত শ্রেণী যখনই প্রতিরোধ করছে, তিনি সঙ্গে সঙ্গে সেই সংস্কারকে বাতিল করে দিয়ে সেই অর্থমন্ত্রীদের পদত্যাগ করতে বাধ্য করছে। এই সমূহ বিপদের মধ্যে দিয়ে যখন ফরাসি সমাজ ব্যবস্থা, ফরাসি রাষ্ট্র চালাচ্ছে, সেই সময়ে পূর্ব রাজারা আবার ব্যর্থ বৈদেশিক নীতি গ্রহণ করেছিল। অভ্যন্তরীণ দিক থেকে তো ব্যর্থ ছিলই, আবার বৈদেশিক ক্ষেত্রেও তারা ব্যর্থ নীতি অর্জন করেছিল। পঞ্চদশ লুই সময় ছিল অস্ট্রিয়ার গৃহযুদ্ধ, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। এই দুটো যুদ্ধে কোনো প্রয়োজন ছিল না অংশগ্রহণ করার, তবুও এই দুটো যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং ফ্রান্স পরাজিত হয়েছিল। ফলে ফ্রান্সের মর্যাদা নষ্ট হয়েছিল। সব থেকে বড় কথা, এই যুদ্ধগুলো পরিচালনা করতে গিয়ে ফ্রান্সের রাজকোষ শূন্য হয়ে পড়েছিল। ষোড়শ লুইয়ের সময় নিয়েও ষোড়শ লুই আমেরিকা স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিল এবং পরাজিত হয়েছিল। স্বৈরাচারী শাসন ব্যবস্থার ত্রুটিগুলো ক্রমশ সবার কাছে পরিষ্কার হতে থাকে। আইন প্রত্যেকটা প্রদেশে আলাদা, এক একজনের কাছে এক এক রকম, জনগণের কাছে ছিল দুর্বোধ্য, বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত, বিচারকরাই হয়ে পড়েছিল বংশানুক্রমিক, বিচারের নামে ছিল অবিচার, কর ব্যবস্থা ছিল
প্রহসন সব দিক থেকে ফ্রান্সের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি রাজার দিক থেকে এই সময়টা পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে গিয়েছিল। সুতরাং এই বিপ্লবের পিছনে রাজা কখনোই তার দায়িত্বটাকে অস্বীকার করতে পারেন না। রাজনৈতিক কারণের একটা বড় দায়িত্ব এই ফরাসি বিপ্লবের পিছনে কাজ করেছিল।